চলো আজকে আমাদের দ্বিতীয় আলোচনায় চলে এসেছি। আবার আমরা একমাত্রিক দ্বিতীয় অলরেডি আলোচনা করে ফেলেছি। প্রাকৃতিক রাশি মাত্রা বিশ্লেষণ করা হয়ে গেছে। মাত্রা বিশ্লেষণের ওখানে কিছুটা বাকি ছিল, সেটা আমরা পরে করব। এবার আমরা একদম নতুন জিনিস কিন্তু ইন্টারেস্টিং ভেক্টর রাশিতে চলে আসবো। ভেক্টর রাশি বলার আগে আমরা অলরেডি কিছুটা জিনিস জেনে ফেলেছি যে রাশি রাশি কাকে বলে আমরা যে অলরেডি জেনে ফেলেছি। কি জেনেছিলাম? যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক রাশিকে বলা হয়েছিল রাশি। সেই রাশি অর্থাৎ কোনো একটা তুমি রাশিকে যদি প্রকাশ করতে চাও, কয়টা জিনিস লাগবে তোমার। ধরে নাও তুমি বাজার থেকে চাল কিনে নিয়ে আসলে, তাহলে কিনে আসলে চাল কি বলবে? তাহলে একটা মান লাগছে 5 আর একটা কেজি লিখলে। তার মানে কি একটা মান লাগছে, এটা হচ্ছে তোমার মান, আর কেজিটা কি হচ্ছে তোমার একক। অর্থাৎ একটা রাশিকে প্রকাশ করতে তোমার দুটোই লাগছিল, মান এবং একক। তো সমস্যাটা কোথায় দেখা গেল? দেখো, যখন রাশি রান্না আবার করা দেখলেন কিছু কিছু রাশি আছে যেগুলোর ক্ষেত্রে শুধু মান এবং একক দিয়ে বললেও হচ্ছে না। কিরকম? তুমি একটা উদাহরণ নাও। ধরে নাও তোমাকে কেউ একজন বলে দিল যে একজন লোকের সঙ্গে তোমার পরিচয় আছে, তোমার সঙ্গে ভালো পরিচয় আছে, সে বললো যে জানিস ওই যে ওই বাড়িটা আছে বা তোমার বাড়ি থেকে 500 মিটার দূরে একটা বাগান আছে, ওই বাগানটায় যাবি, বাগানটা গিয়ে দেখবি একটা গাছ আছে, আম গাছ। সেই আম গাছে গোড়া থেকে 10 মিটার দূরে একটা জায়গায় কিছু সোনার মুদ্রা পুঁতে রাখা আছে, বা সোনার পয়সা বা সোনার টাকা পুঁতে রাখা আছে। বলে দিল, বলে দিয়ে তারপরে হঠাৎ করে কোন দিকে কি আছে তুমি শুনলে না, শুধু বললে কি তোমার বাড়ি থেকে 500 মিটার দূরে গিয়ে একটা বাগান আছে, বাগানের মধ্যে একটা আম গাছ আছে, ওই আম গাছ থেকে 5 মিটার দূরে আছে। শুনে নিয়ে তারপর তুমি গেছো কোথাও, ঘুরে এসে দেখলে যে লোকটা মারা গেছে। এবার তোমার তো ইচ্ছা হবে যেটা খুঁজে নিয়ে আসার জন্য, তুমি কি চলে গেলে খুঁজতে। তাহলে তুমি 500 মিটার দূরে বাগানের এই আম গাছ আছে, আম গাছের গোড়াতে গেলে, গিয়ে এইটা ধরো গোড়াতে নাও, এইখান থেকে 5 মিটার খুঁজছো। তুমি প্রথমে উত্তর দিকে খুঁড়লে, এখানে 5 মিটার পেলে না। আবার দক্ষিণ দিকে খোঁড়ো, এখানে 5 মিটার খুঁড়লে, এদিকেও পেলে না। পূর্ব দিকে খোঁড়ো, পেলে না। পশ্চিম দিকে খুলে করো না। তাহলে তুমি বুঝতে পারছো তুমি যে ইনফরমেশনটা পেয়েছিলে সেটা কি সম্পূর্ণ ইনফরমেশন পেয়েছো? সম্পূর্ণ ইনফরমেশন পাওনি বলে তোমার এত সমস্যা। এবার শুধু তাই নয়, এবার তোমার এটা কি এদিকেও হতে পারে, এদিকেও 5 মিটার হতে পারে। অর্থাৎ তোমাকে পুরো এরকম করে একটা গর্ত খুঁড়তে হচ্ছে। আর তোমাকে যদি স্পেসিফিক বলে দিত ঠিক তুই উত্তর পূর্ব কোণে গিয়ে 5 মিটার যাবি, তাহলে তুই সেখানে পেয়ে যাবি। তাহলে কি উত্তর, এটা ধরুন পূর্ব, তার ঠিক উত্তর পূর্ব 5 মিটার চলে গেলে এখানে করে তুমি বের করতে পারবে। তাহলে এই যে গোড়াটা, এই যে প্রাথমিক বিন্দু যেটা, এটা তোমার অন্তিম বিন্দু। প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দুর মধ্যে যে এইটা, এটা তো তোমার সরণ। সরণটা হয়েছিল, কিন্তু সরণটা 5 মিটার তো বলে দিয়েছিল, কিন্তু সঙ্গে কি বলে দিয়েছিল? যদি বলে দিত, যদি দিক বলে দিত, তাহলে তোমাকে কিন্তু এত পরিশ্রম করতে হতো না। তাহলে আমরা কি দেখলাম যে এইখানে যে রাশিটাকে যখন প্রকাশ করলাম, তখন কি শুধু মান বলে কি প্রকাশ করা গেল সহজে? না। তাহলে মানের সঙ্গে তোমাকে কি প্রকাশ করতে হয়েছে? দিকও প্রকাশ করতে হয়েছে। অর্থাৎ মানের সঙ্গে দিক যদি প্রকাশ করে তবে সম্পূর্ণ হচ্ছে, তাছাড়া সম্পূর্ণ হচ্ছে না। তাহলে ভেক্টর রাশির ইম্পর্টেন্সটা বুঝতেই পারলেন নিশ্চয়ই। আরো ইম্পর্টেন্স দেখবে যে আরো মজা মজা জিনিস পাওয়া যাবে পরে দেখবে, যে আমাদের যে মিসাইল টেকনোলজি যেগুলো প্রাসের ভিত্তিতে যেটা আলোচনা আছে। অর্থাৎ একটা তুমি ধরুন এখান থেকে ভারতের সঙ্গে চায়নার যুদ্ধ লেগে গেছে, এই আমাদের এই বালুরঘাটের এই বালুরঘাটের তো নেই কুতিরামে বিএসএফ ক্যাম্প থেকে একটা মিসাইল মারবে চায়নাতে। তাহলে মিসাইল যখন ছুটবে, মিসাইলটাকে কতখানি কি এরকম খাড়া ছুটবে, না এরকম অ্যাঙ্গেলে ছুটবে, না এরকম অ্যাঙ্গেলে ছুটবে, কোন অ্যাঙ্গেলে ছুটতে হবে, কোন দিকে ছুটতে হবে, এই যে দিকগুলো, এবং তার সঙ্গে কোন বেগে ছুটতে হবে, তাহলে কি বেগের সঙ্গে দিক সব জুড়ে যাচ্ছে। এই জিনিসগুলো যখন তোমার ব্যবহারিক প্রয়োগের মধ্যে আসবে, তখনই ভেক্টরের তোমার প্রয়োজনীয়তা বেশি অনুভব হবে। অর্থাৎ ভেক্টর রাশি তোমাকে যদি প্রকাশ করতে যাও, তাহলে কি লাগছে? মানও লাগছে, সঙ্গে দিকও লাগছে। মান আর দিক দুটোই বলতে হচ্ছে। অর্থাৎ
তুমি স্কেলার আর ভেক্টর রাশি তুমি যদি প্রকাশ করতে যাও, স্কেলার রাশিকে প্রকাশ করতে গেলে শুধু মান বলে দিলাম একবার, দিক না বললেও অসুবিধা হচ্ছিল না। ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু মান বলতে হচ্ছে, আবার দিকও বলতে হচ্ছে। তারপর আরেক রকম সমস্যা আসবে কিরকম দেখো, তাহলে তুমি আবার বলতে পারো কি যে সকল রাশিগুলো পাবো সেই রাশিগুলো যাদের অভিমুখ থাকবে তাহলে সবগুলোই কি ভেক্টর রাশি হবে না, সবগুলো কিন্তু ভেক্টর রাশি হবে না, সেটাও আমরা एग्जांपल দিয়ে দেখব। তারপর আবার কি তাহলে ভেক্টর রাশি শুধু কোন একটা রাশির মধ্যে মান আর দিক থাকলেই কি তাকে ভেক্টর রাশি বলে দেওয়া যাবে, সেটাও হবে না। তাহলে কি দেখতে হবে দেখো, কোন রাশিকে তুমি তখনই ভেক্টর রাশি বলবে যখন ওই রাশিটার মধ্যে মান থাকবে, দিক থাকবে, আর 3 নম্বর একটা কন্ডিশন থাকবে যে ওই রাশিটার যোগের ক্ষেত্রে ভেক্টরের সূত্রগুলো তোমাকে প্রয়োগ করে তুমি যোগ করতে পারবে। কোন সূত্র? ভেক্টরের সূত্রগুলো প্রয়োগ করে করতে পারবে। অর্থাৎ স্কেলার রাশির ক্ষেত্রে আমরা কি জানি, বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী করতে পারি। যেমন তুমি বাজারে গেলে তোমাদের বাড়িতে সপ্তাহে 7 কেজি চাল লাগে, বাজার থেকে তুমি 4 কেজি চাল নিয়ে এসছো। কোথা থেকে নিয়ে আসলে? বাজার থেকে। আর পছন্দ হলো না, 4 কেজি চাল নিয়ে আসলে, এবার 3 কেজি চাল ঘাটতি থাকলে তুমি কি করলে, পাশের দোকান থেকে তুমি 4 কেজি এখান থেকে নিয়ে আসলে, এই দোকান থেকে তুমি 3 কেজি নিয়ে আসলে, মোট কত হচ্ছে তোমার 7 কেজি হচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে চাল তুমি দোকান থেকে নিয়ে আসো, বাজার থেকে নিয়ে আসো, মিল থেকে নিয়ে আসো, বা কারো বাড়ি থেকে নিয়ে আসো, তোমার 7 কেজিই থাকছে। কিন্তু মজার ব্যাপার দেখো, তুমি ধরে নাও তুমি আর তোমার বন্ধু মিলে একদিন বিকেলবেলা ঘুরতে বেরিয়ে সাইকেল নিয়ে মনে হচ্ছে চলো সিঙ্গাড়া খেয়ে আসে। কি করলে? সিঙ্গাড়া খাওয়ার জন্য প্রথমে কি করলে, তিউর থেকে সোজা বাদামাইলের দিকে উত্তর দিকে, ওটা আমাদের পূর্ব দিক হচ্ছে, পশ্চিম দিক হচ্ছে, পশ্চিম দিকে সোজা, পশ্চিম দিকে তুমি 4 কিমি চলে গেলে। এটা কত কিমি গেছো? 4 কিমি। 4 কিমি গিয়ে দেখলে যে না দোকান বন্ধ আছে, তখন কি করলে, ফিরে চলে আসলে। ফিরে আসার সময় ঠিক 3 কিমি যখন ফিরে এসছো, তখন দেখছি এখানে একটা যে ছোট এই আইটিআই কলেজ আছে, আইটিআই কলেজের পাশে একটা ছোট দোকান, ওইখানে তোমার নতুন দোকান একটা খুলেছে, সেখানে তুমি সিঙ্গাড়া খেলে। তাহলে এখানে তোমার সরণ যদি বলো, আমরা সরণ মাপি কি করে, যে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু যোগ করে দাও, তার মাঝের দূরত্বটা, তার মাঝের যে শর্টেস্ট ডিসটেন্স, অর্থাৎ মাঝের যে সবচেয়ে ছোট যে দূরত্বটা থাকছে সরণ রেখে, সেটাকে তোমার সরণ বলা হয়। তাহলে এখানে কত হচ্ছে, সরণ হচ্ছে তোমার 1 কিমি। এবার দ্বিতীয় দিন আবার আরেকজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছো, সেদিন কি করলে, আবার এই দোকানটা বন্ধ দেখলে, আবার 4 কিমি তুমি পশ্চিম দিকে চলে গেলে, বাদামাইলে গিয়ে দেখছো না সেদিনও দোকান বন্ধ, তখন কি করলে, আর ব্যাক করলে না, ও বললো চল সামনের দিকে আরেকটু চলে যায়। তখন কি করলে, ওখান থেকে আরো 3 কিমি চলে গেলে, তুমি এখানে 4 কিমি গেছো প্রথমে, তুমি আরো 3 কিমি চলে গেছো, গিয়ে তুমি কামারপাড়াটা পৌঁছে গেছো। কামারপাড়ার দোকানে গিয়ে মিষ্টির দোকান থেকে সিঙ্গাড়া খেয়েছো। তাহলে এখানে তোমার সরণ কতখানি হচ্ছে দেখো, এটা প্রাথমিক বিন্দু, অন্তিম বিন্দু এটা, তাহলে এটা 4, এটা 3, তাহলে 4 + 3 করো 7 কিমি। এবার আরেকদিন, 1 সপ্তাহ পরে আরেকদিনের সঙ্গে নতুন আরেকজনের সঙ্গে ঘুরতে গেছো, আবার একই রকম ভাবে প্রথমে তুমি পশ্চিম দিকে 4 কিমি গেছো, গিয়ে ও বলে চল একটু এবার আমরা দক্ষিণ দিকে কিছুটা, এই রাস্তা নেমে গেছে সেদিকে আমরা চলে যাই। ওকে বলে দক্ষিণ দিকে তোমরা 3 কিমি চলে গেলে, 3 কিমি গেছো। তাহলে প্রাথমিক বিন্দু এখানে, অন্তিম বিন্দু এখানে, প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু যোগ করে দাও, তাহলে কি পাচ্ছ? দেখো তো এটা সমকোণী ত্রিভুজ কিনা। সমকোণী ত্রিভুজ যদি হয়, প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু যোগ করলে তো আমরা সমান পাই, আর এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ। তাহলে অতিভুজের মান কত হবে, এখানে √4 4² + 3² করলে এখানে তুমি পাচ্ছ 5 কিমি। তাহলে এখানে সরণ কত হলো, এখানে সরণ 7 কিমি পেয়েছিলাম, এখানে সরণ আমরা 1 কিমি পেয়েছি। 1 নম্বর কেসে 1 কিমি, 2 নম্বর কেসে 7 কিমি, 3 নম্বর কেসে
তাহলে এটা 3 নম্বর কেসে যদি হয় সরণ কত পাচ্ছ তুমি এখানে 5 কিমি। তাহলে সিঙ্গারা খাওয়ার জন্য তুমি সাইকেল নিয়ে কিন্তু 4 কিমি 3 কিমি গিয়েছিলে, কিন্তু যখন তুমি সরণটা মাপছো 3 জায়গায় 3 রকম মান পাচ্ছ। দেখো এখানে 1 কিমি পাচ্ছ, এখানে 7 কিমি পাচ্ছ, এখানে 5 কিমি পাচ্ছ। কেমন মজার ব্যাপার না? কিন্তু তুমি যখন 4 কিমি ছিলে 4 3 7 কেজি হচ্ছে, দুদিক থেকে নিয়ে এসছো, বা তুমি এই দিক থেকে নিয়ে যাও না কেন 3 কেজি, 4 3 7 কেজি, বা তুমি এই দিক থেকেই নিয়ে আসো না কেন 4 কেজি, 4 3 7 কেজি হচ্ছে। মোট কথা 4 3 7 কেজি থাকে, ওখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? এইখানে। তাহলে এখানে সমস্যা কি হচ্ছে? সমস্যা দেখছি যে এখানে যে যখনই যোগ করছি, যোগ করার ক্ষেত্রে মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কার উপর চেঞ্জ করছে, কার উপর নির্ভর করছে? নির্ভরটা করছে হচ্ছে ওই যে তোমার দুবার করে যে সরণটা হয়েছিল, সেই দুটো সরণ হচ্ছে কি ভেক্টর রাশি। আর এই ভেক্টর রাশিগুলো যখন যোগ করেছিলে তখন তাদের মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটার উপর নির্ভর করে কিন্তু তোমার রেজাল্টেন্ট অর্থাৎ লব্ধিটা বের হয়ে আসছিল। এই লব্ধিটা তাহলে কার কার উপর নির্ভর করছিল? যে যে ভেক্টর দুটো তুমি লব্ধি বের করছিলে সেই লব্ধি দুটো কোণের উপর নির্ভর করছিল। এইবার তাহলে ভেক্টরের তুমি যোগের নিয়মটা বুঝতে পেরে গেলে যোগের ভেক্টর সূত্রটা কিরকম হবে? যখন যোগের ভেক্টর সূত্রে অনুযায়ী কি হচ্ছে, যখন মানগুলো চেঞ্জ হয়ে যায়, কার উপর নির্ভর করে? সেটা যে ভেক্টরগুলো নিয়েছি সেই ভেক্টরগুলো তাদের মধ্যে যে পরিমাণ কোণ উৎপন্ন করছে তার উপরে। কেননা তুমি এখানে যদি কোণ দেখো, এই গিয়েছিল আবার ফিরে এসেছে, তাহলে কত ডিগ্রি কোণ হচ্ছে? এখানে 180 ডিগ্রি কোণ হবে। বা এখানে এই দিকে গেল আবার এদিকে সোজা চলে গেল, কত ডিগ্রি কোণ হচ্ছে? 0 ডিগ্রি কোণ হচ্ছে এটা। আর এখানে তুমি যদি বলো এদিকে গেল আবার এদিকে সোজা গেছে, এখানে কত হচ্ছে? 90 ডিগ্রি। তার মানে কি সবচেয়ে ছোট মানটা হচ্ছে কত? 1 কিমি, আর সবচেয়ে বেশি মানটা তুমি 7 কিমি পাচ্ছ। এবার 1 থেকে 7 এর মধ্যে যে কোনো মান হতে পারে। কিরকম? তোমার এরকম গেলে গিয়ে এরকম করেও যেতে পারবে, তাহলে সেখানে দেখবে এই কোণটার উপর নির্ভর করে এই মানটা আসবে, তোমার এই সরণের মানটা আসবে। এটা প্রাথমিক বিন্দু, এটা অন্তিম বিন্দু। এই সরণের মানটা এই কোণটার উপর নির্ভর করছে। তুমি যদি এরকম করে গিয়ে এরকম করে যেতে পারো, তাহলে এই কোণটার উপর নির্ভর করছে। তাহলে কি তোমার সরণগুলো যেভাবে পরস্পরের যতখানি কোণে আছে সেটার উপর করে নির্ভর করছে। তাহলে তোমাকে আমি বোঝাতে পারলাম নিশ্চয় যে ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র মান থাকে কিংবা দিক থাকলে কোনো রাশিকে ভেক্টর বলে দেওয়া ঠিক হবে না। যে তার ক্ষেত্রে কি ভেক্টর যোগের সূত্রগুলো যদি প্রযোজ্য হয়। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো কিরকম। তুমি তড়িৎ প্রবাহ মাত্রা জানো, তড়িৎ প্রবাহ মাত্রা দেখো তড়িৎ প্রবাহ মাত্রা যখন নিচ্ছ, এই একটা তার আসছে এখানে, এই একটা তার আসছে, এই তার আসছে তোমার 4 অ্যাম্পিয়ার, এই তার আসছে তোমার 3 অ্যাম্পিয়ার। এসে এদিক দিয়ে যখন দুটো তারকে কানেকশন করে দিয়েছে, কত আসছে দেখো? 7 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এটার মধ্যে ধরে নাও তখন 80 ডিগ্রি কোণ আছে। তুমি এই দুটো তারকে আরো এই মধ্যবর্তী কোণটা তুমি 30 ডিগ্রি বাড়িয়ে দাও, 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার। কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এটা ওইদিকে যাচ্ছে, এটা ওইদিকে যাচ্ছে। এদিকে যে মানটা পাবে সেটা 7 অ্যাম্পিয়ারই পাচ্ছে। তাহলে কি তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু এখানে দেখো মানগুলো কিন্তু আর দিকগুলো কিন্তু থাকছে, তা সত্ত্বেও রেজাল্টেন্ট যেটা লব্ধিটা কিন্তু দিকের উপর নির্ভর করছে, তাদের অ্যাঙ্গেলের, তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করছে না। তাহলে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু স্কেলার রাশি হয়ে গেল। স্কেলার রাশিও ঠিক বলা হয় না, এগুলো দেখবে উপর ক্লাসে টেনসর বলা হবে, এটাকে টেনসর বলা হবে, চাপকে টেনসর বলা হবে। আরো কঠিন জিনিস আছে, আর একটা জটিল জিনিস। ভেক্টর শিখে গেলে তারপর উপর ক্লাসে গিয়ে দেখবে। তাহলে ভেক্টরের প্রাথমিক ধারণা আমরা জেনে ফেললাম যে যে রাশির মান থাকছে, দিক থাকছে, সঙ্গে কি যে ভেক্টর অ্যাডিশন ল, অর্থাৎ ভেক্টর যোগের সূত্রগুলো যারা মেনে চলবে তাদেরকে বলা হবে ভেক্টর রাশি। আর একটা জিনিস বললাম যে যে সকল রাশি যাদের দিক আছে
সবাইকে কিন্তু ভেক্টর বলা যাবে না, কিন্তু সকল ভেক্টরেরই কিন্তু ভেক্টর রাশি কিন্তু দিক থাকবে, অর্থাৎ সমস্ত দিকযুক্ত রাশি কিন্তু ভেক্টর হলো না, যেমন পোয়া মাত্রা, কিন্তু সমস্ত ভেক্টর রাশির কি থাকবে, দিক থাকবে। তাহলে স্কেলার আর ভেক্টর সম্বন্ধে নিশ্চয়ই আমরা পরিষ্কার হয়ে গেছি। এবার ভেক্টর রাশি তাহলে পরিষ্কার হয়ে গেলে ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব কি করে সেটা আমরা জানবো। ভেক্টর রাশির প্রকাশ দেখো, জ্যামিতিক পদ্ধতিতে তোমাকে যদি প্রকাশ করতে হয় কি করবে দেখো, যে কোনো ভেক্টর রাশিকে তুমি প্রকাশ করতে গেলে তার মানটাকে নিতে হবে, সেই মানটাকে একটা রেখা দিয়ে প্রকাশ করা হবে, অর্থাৎ সরল রেখা নিলে সেই সরল রেখার যে দূরত্ব মাপটা নেবে সেই মাপটা হবে তার মান, আর একটা অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হবে। ধরো তুমি এবি ভেক্টর নিচ্ছ, তাহলে এই যে সরল রেখাটার মান যেটা পাবে সেটা হচ্ছে এবি ভেক্টরের মান, আর এই যে তীর চিহ্ন দেওয়া আছে সেটা তো উন্মুখ বোঝা যাবে। যেমন তুমি যদি বলো যে 6 নিউটন বল পূর্ব দিকে, তাহলে তুমি এটা গ্যাপে কি করে প্লট করবে, ডবল করবে, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক দিয়ে দিলাম। কত নিউটন? 6 নিউটন। 6 নিউটন বল কি তুমি স্কেলে পাবে? স্কেলে পাবে। তখন কি করবে, ধরে নিতে হবে যে স্কেলের 1 সেন্টিমিটার সমান তোমার 1 নিউটন ধরে নাও। তাহলে এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর চলে গেলে দিয়ে এইভাবে দিয়ে দিলেন। তাহলে এখানে আর কোন দিকে গেছে? পূর্ব দিক, তাহলে এদিকে হচ্ছে মানটা। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে কোন ভেক্টর রাশিকে প্রকাশ করতে হয় কি দিয়ে? একটা সরল রেখা দিয়ে, সরল রেখার মাথায় অ্যারো চিহ্ন দিয়ে, এবং তার সঙ্গে একটা দিক বলে দিতে হবে। আর এই সরল রেখার যে মান অর্থাৎ দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে তার মানকে প্রকাশ করবে। অর্থাৎ তুমি যদি এবি ভেক্টর নাও, এবি ভেক্টরের মানকে দেখবে মডুলাস দিয়ে প্রকাশ করা হয়, মড এবি। কিংবা তুমি যদি এ ভেক্টর নাও, এটার মান কত হবে? এর মান বলা হবে তখন মড অফ এ। এগুলো সব আলোচনা করতে করতে পরিষ্কার হবে, বারবার করে করবে, আর খুব কঠিন জিনিস নয়, সহজই। এবং তোমরা ফিজিক্সের সঙ্গে দেখবো অঙ্ক, তোমরা অঙ্কতেও ভেক্টর রাশি করবে, এটা পরিষ্কার হয়ে যাবে, এগুলো নিয়ে সমস্যা হবে। তাহলে ভেক্টর রাশি আমরা হয়ে গেল। এবার বিভিন্ন প্রকার ভেক্টর রাশি সম্বন্ধে জানবো, প্রকারভেদ সম্বন্ধে চলে এসো। বা তার আগে কিছু জিনিস দেখো ভেক্টরের, আচ্ছা প্রকারভেদটা আগে বলে নিই। ভেক্টরের প্রকারভেদ কি হচ্ছে দেখো, সমান ভেক্টর হবে না, তার আগে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস মনে রাখবে, সেগুলো তোমার যেগুলো জানা দরকার। দেখো এক নম্বর কি দেখো, কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর কি, এক নম্বর কি দেখো, এক নম্বর হচ্ছে তোমার যে কোনো ভেক্টরকে তুমি যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দাও, তাহলে তার মান আর দিকে কোনো কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ তোমার এরকম একটা ভেক্টর আছে, ধরে নাও এটা একটা ভেক্টর আছে, তুমি কি করলে এটা উপায় অর্থাৎ 360 ডিগ্রি করে ঘুরিয়ে নিয়ে চলে আসে, এরকম ঘুরে 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 আবার এখানে আসবে, তাহলে মান আর দিকে কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। অর্থাৎ ওয়ান রোটেটিং, অর্থাৎ 2 পাই কোণে ঘূর্ণনে ভেক্টরের কোন ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত থাকে, এটা এক নম্বর। 2 নম্বর কি দেখো, 2 নম্বর হচ্ছে কি দেখো, তুমি যে কোনো ভেক্টরকে তুমি যদি বিচ্যুত করতে চাও,
স্থানান্তরিত করতে চাও, তুমি কেবলমাত্র প্যারালালি অর্থাৎ সমান্তরাল ভাবেই তুমি সেটাকে সরাতে পারবে, তাতে কোনো মান ও দিকের কোনো চেঞ্জ হবে না। কেমন, তুমি ধরে নাও এটা আমার গ্রাফিক্যাল সিস্টেম, তোমার এইখানে একটা ভেক্টর আছে ধরে নাও, এর সঙ্গে ধরে নাও এটা 60 ডিগ্রি কোণ করে আছে। তুমি এটাকে কি করে শিফট করে তুমি যদি এখানে নিয়ে চলে যাও, শিফট করে এখানে নিয়ে চলে যাও, এই কোণটা তোমার 60 ডিগ্রি থেকে গেছে না এইটার সঙ্গে, তাহলে কিন্তু এই ভেক্টরটার সঙ্গে ভেক্টরটা কোনো মানের দিকের কোনো সমস্যা হবে না। অর্থাৎ তুমি ভেক্টরকে কিন্তু শিফট করতে পারবে কেবলমাত্র প্যারালাল ভাবেই, কিন্তু অর্থাৎ সমান্তরাল ভাবে স্থানচ্যুত করতে পারবে। আরেকটা জিনিস মনে রাখবে যে দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ সবসময় 180 ডিগ্রি হতে হবে, এবং দুটো ভেক্টর রাশি মানে কি তারা সমজাতীয় ভেক্টর রাশি হবে। এমন নয় যে তুমি 5 নিউটন বল নিলে আর 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নিলে, এরকম ব্যাপারটা নয়। যখন তুমি ভেক্টরে যখন তুমি লব্ধি বের করবে, ভেক্টরের লব্ধি বের করার সময় কখনো তুমি এরকম করতে যাবে না যে দুটো একটা বল ভেক্টর নিলাম আর একটা সরণ ভেক্টর নিলাম, এটা লব্ধি বের করা যাবে না, কেননা দুটো সমজাতীয় হলো না, তারা কিন্তু বিভিন্ন জাতীয় হয়ে গেল, ভিন্ন জাতীয় হয়ে গেল। অর্থাৎ দুটো সমজাতীয় ভেক্টরের মধ্যে তুমি কিন্তু লব্ধি বের করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। সেক্ষেত্রে কি হচ্ছে, তাদের মধ্যবর্তী কোণটা কত হতে পারে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কি বললাম, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত, তার বেশি কিন্তু হবে না। কিরকম ব্যাপারটা, তাহলে স্যার কোন, তাহলে তুই প্রশ্ন করতে পারবে স্যার কোনটাকে নিব, কিরকম করে কোনটা নেবে। দেখো কোন যখন তুমি মাপবে না, দুটো ভেক্টরকে কি করলে তার দিক অনুযায়ী বর্ধিত করে দিলে, বর্ধিত করে দিয়ে ঠিক ওই ভেক্টরগুলোর প্রান্ত মানে পাদবিন্দু বা লেজ অংশটা যে জায়গায় আছে, যে জায়গায় তাদেরকে ওই লেজের দিকটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দেখবে একটা জায়গায় তারা ছেদ করে যাচ্ছে, সেইখানে তোমাকে কোণ নির্ণয় করবে। অর্থাৎ ইংরেজিতে বলা হয় 10 to 10, অর্থাৎ তুমি একটা ভেক্টর তোমার যদি এইদিকে চলে যায় আর একটা ভেক্টর ধরে এইদিকে চলে যাচ্ছে, তাহলে কি করবে, তুমি ভেক্টরটাকে বাড়িয়ে নিয়ে আসো, তাহলে এদের মধ্যবর্তী যে কোণটা হচ্ছে এই কোণটা থিটা, এখানে ধরে নাও 50 ডিগ্রি হলো ধরে নাও, কিংবা একটা ভেক্টর এদিকে গেল আর একটা ভেক্টর ধরে নাও এদিকে চলে আসছে, এদিকে যাচ্ছে, তাহলে এদের এই কোণটাকে তুমি দেখে বুঝতে পারছো 120 ডিগ্রি। তাহলে কি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি? না, 120 ডিগ্রি কিন্তু হবে না। আমি কি বললাম যে ওই দুটো ভেক্টরের অভিমুখগুলোকে তুমি বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে তাদের যে পাদবিন্দু অর্থাৎ তাদের লেজুর যে অংশটা, লেজের যে অংশটা যেখানে গিয়ে তারা মিলিত হবে সেইখানটায়, তাহলে কি তুমি এই অভিমুখে তোমাকে ভেক্টরটাকে বাড়াতে হবে, বাড়াবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগে। বাড়িয়ে দাও, তাহলে এই দুটো ভেক্টর দেখো কোন জায়গা থেকে আসছে, মনে হচ্ছে এইখান থেকে আসছে, তাহলে এই কোণটা এদিকে গেছে আর এই ভেক্টরটা এদিকে গেছে, তাহলে এই কোণটা তো আমার 120 ডিগ্রি আর এই গোটাটা 180, তাহলে এটা কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, নট 120 ডিগ্রি। কিংবা আরেকটা দেখাই, দেখো এদিকে একটা ভেক্টর গেল, এদিকে একটা ভেক্টর গেছে, এই দুটো ভেক্টরের ক্ষেত্রে এই একটা কোণ দেখা যাচ্ছে আবার এই কোণটাও দেখা যাচ্ছে, কোন কোণটাকে আমি নেব, তাই না? আমি কি বলেছি দেখো, কোণটা কিন্তু 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হবে। এই কোণটা যদি তোমার 200 আচ্ছা 280 ডিগ্রি ধরলাম, 280 ডিগ্রি, তাহলে এটা 180 ক্রস করে গেছে না, তাহলে এখানে কত হচ্ছে, এটা 80 ডিগ্রি, তাহলে তোমাকে 80 ডিগ্রি কোণটা নিতে হবে তোমাকে। তাহলে কোন কোণটাকে নেবে তোমাকে নিতে হবে, তোমাকে তাহলে 80 ডিগ্রি কোণটা নিতে হবে। পরিষ্কার হলো? এইটা কিন্তু মনে রাখবে যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা কি করে নির্ণয় করবে, ওই কোণ দুটোকে তুমি বাড়িয়ে দাও, ওই মুখ অনুযায়ী বাড়িয়ে দাও, এবং কিংবা তাদের যে লেজুর যে অংশটা সেটাকে পিছন দিকে বাড়াতে থাকবে, করতে করতে একটা জায়গায় মিট করবে, অর্থাৎ একটা জায়গায় মিলিত হবে, সেইখানে তাদের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে
সেই কোণটাকে তোমাকে নিতে হবে এবং সেটা কিন্তু 180 ডিগ্রি বেশি হবে না, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হবে। এগুলো অঙ্ক করার সময় আরো পরিষ্কার হবে। এবার চলে এসো তোমার ভেক্টরের প্রকারভেদের মধ্যে। ভেক্টর প্রকারভেদের মধ্যে চলে এসো। নিশ্চয়ই ভালো লাগছে, ভালো না লাগলেও ভালো লাগাতে হবে, কেননা সাহস করে করতে হবে আর মজা পাবে। নিশ্চয়ই ইন্টারেস্টিং। দেখো ফিজিক্স খুবই ইন্টারেস্টিং। যখন অ্যাপ্লিকেশন কোশ্চেনগুলো আমরা আসবো না, দেখো খুব মজা। ছোট ছোট তোমাদের গল্প শুনতে বেশ ভালো লাগবে। আজকে একটা গল্প তোমাদের বসে ফেলে দাও, তোমরা ভাববে যে আমি অ্যান্সারটা পরের দিন জিজ্ঞাসা করবো। কিরকম গল্প দেখো, তোমার এখানে একটা বিল্ডিং আছে, হ্যাঁ, এখান থেকে একটা বল ঝুলানো আছে, আর তুমি এইখান থেকে একটা রাইফেল এম করে রেখেছো। আরো দূর থেকে ধরো, এই যে এইখান থেকে একটা রাইফেল এম করে রেখেছো। কম্পিউটারাইজ সিস্টেম, এখনকার কম্পিউটারাইজ সিস্টেম এমন ব্যবস্থা করে রেখেছো যে এক সুইচ যখন মারছো সঙ্গে সঙ্গে এখান থেকে গুলিটা বেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে কিন্তু এখানেও বলটাকে এখানে চুম্বকের সাহায্যে ধরে লাগানো আছে। সঙ্গে সঙ্গে সুইচ মারলে চুম্বক থেকে বলটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। বলছেন দেখো, এটা 5 তলা বিল্ডিং এর উপরে তোমার বল লাগানো আছে, ধরে নাও এরকম করে তুমি এম করে রেখেছো একদম, যে বলটা ওখানে লেগে আছে, তুমি এরকম করে এম করে আছো, এরকম করে গুলি শুট করলে ফটাস করে গিয়ে মেরে দিল, কোনো সমস্যা নাই, ক্ষেত্রে কিন্তু ফট করে লেগে গেল। কিন্তু এখানে কি ঘটনাটা ঘটাচ্ছে দেখো, যে একই সুইচে এখানে যখনই ট্রিগার মারছে, এই ট্রিগার মারার সঙ্গে সঙ্গে এই বলটা কিন্তু এখান থেকে যে চুম্বকটাকে থেকে ছেড়ে দিল। বন্দুকের গুলির ট্রিগার চাপলাম, সঙ্গে সঙ্গে এই বলটা কিন্তু এখান থেকে ছুটে গেল। তাহলে কি করবে, এই নিচের দিকে পড়তে থাকবে, এই গুলিটা এদিকে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই গুলিটা গিয়ে ওকে মারবে কিনা বলটাকে। বলটা যখন ওখানে স্থির ছিল তখন তুমি এরকম করে মেরেছিলে, লেগে গিয়েছিল, দেখেছে যে এখানে বল স্থির আটকে ছিল, তুমি ট্রিগার টিপলে গিয়ে লেগেছিল। এবার তুমি তার কানেকশন করে দিয়ে তুমি যখন ট্রিগার টিপলে সঙ্গে সঙ্গে এখানে চুম্বকটা ছেড়ে দিল বলটাকে, বলটাও পড়তে শুরু করেছে। এইবার এই বন্দুকের গুলিটা গিয়ে লাগছে কিনা তোমরা ভাববে দেখি। এটার মধ্যে কিন্তু প্লাসের গতিটা আছে, যেহেতু আমরা এরপরে প্লাসের গতিতে আগে আলোচনা করবো, সেই জন্য এটা বললাম, ভাববে। আচ্ছা চলো, গল্প হয়ে গেল। এবার চলে আসো বিভিন্ন প্রকার ভেক্টর। প্রথম ভেক্টরটা জানবো কি, 1 নম্বর হচ্ছে দেখো যতই কালি করি ততই সমান ভেক্টর। দুটো ভেক্টরকে তুমি কখন সমান বলবে? দুটো ভেক্টরকে সমান অবশ্যই সমজাতীয় ভেক্টর হতে হবে। কখন সমান ভেক্টর বলবে? যে দুটো ভেক্টরের মান, 1 নম্বর কি হচ্ছে, এই নম্বর হচ্ছে মান একই হতে হবে। 2 নম্বর কি হচ্ছে, তাদের দিকও একই হতে হবে, তবেই তাদেরকে তুমি কিন্তু সমান ভেক্টর বলতে পারবে। কি বললাম? দুটো ভেক্টরের মান এক হতে হবে এবং দিকও একই হতে হবে অবশ্যই। যেমন তুমি ধরে নাও, উদাহরণ যদি নাও, একটা 2 নিউটন বল নিলে আর একটা হচ্ছে 5 নিউটন বল নিলে, এটা ধরে নাও ইস্ট, এটা ধরে নাও ওয়েস্ট। তারপরে কি করলাম, 2 নিউটন বল নিলাম ইস্ট, 5 নিউটন বল নিলাম ইস্ট। তারপরে করলাম কি, 5 নিউটন বল নিলাম ইস্ট, 5 নিউটন বল নিলাম ইস্ট। তারপরে ক্ষেত্রে 2 নিউটন বল নিলাম ইস্ট, 2 নিউটন বল নিলাম ইস্ট। কিংবা পরে ক্ষেত্রে আরেকটা নিলাম, দেখুন 3 নিউটন বল ইস্ট, 5 মিটার পার সেকেন্ড একটা ইস্ট। দেখো এতগুলো বলেছি, তাহলে কোনটা কোনটা আমার এখানে সমান ভেক্টর করে দেখো। এই দুটোর ক্ষেত্রে দেখো এটা মানও সমান নেই, মান তো সমান নেই, আবার অভিমুখও সমান নেই, তাহলে এটা তো হবেই না, দুটোই নেই। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দুটোই দেখো ইস্ট আছে, দুটোই অভিমুখ কিন্তু একই হয়ে গেছে, কিন্তু মানটা দেখো
2 আর 5, তাহলে এটাও হলো না। পরেরটা দেখো একই আছে, মানটাকে একই আছে, দেখো আবার দেখো উন্মুখটা কি আছে, দেখো একই আছে কিনা, ইস্ট ইস্ট, তাহলে এইটা কিন্তু আমার সমান ভেক্টর বলা হবে। আবার এই ক্ষেত্রে তুমি দেখো মান একই আছে আর অভিমুখ কিন্তু এটার ইস্ট মানে পূর্ব দিক, এটার ইস্ট মানে পূর্ব দিক, তাহলে এটাও কিন্তু সমান। এটার ক্ষেত্রে দেখো আচ্ছা এখানে 5 দিন মান দেখো 5 5 মানটা সমান আছে, এটা ইস্ট পূর্ব দিকে, এটা ইস্ট পূর্ব দিকে, কিন্তু এটা দেখো মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে নিউটন, তাহলে কি সমান বলা যাবে? বলা যাবে না, এটা কিন্তু সমজাতীয় হলো না, এটা হচ্ছে অন্য ভিন্ন জাতীয় ভেক্টর হয়ে গেল। এবার চলে আসে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরকে নেগেটিভ ভেক্টর বলে আরো ভালো বলা হয়। সমান ভেক্টর হয়ে গেল, তারপর চলে আসে নেগেটিভ আর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর হওয়ার কন্ডিশন কি দেখো, বিপরীত ভেক্টর হওয়ার কন্ডিশন হচ্ছে প্রথমে a নাম্বার যেটা মান এটা কিন্তু তোমার একই হতে হবে। আমরা বিপরীত বলতে আমাকে একটা উত্তর দিকে গেল একটা দক্ষিণ দিকে গেল তারে বিপরীত দিকে বুঝতেছে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সেটা হলে হবে না। ভেক্টরের ক্ষেত্রে দুটোকে যখন বিপরীত বলতে যাবে তখন মানটা কিন্তু তাদের একই হতে হবে এবং দিকটা পরস্পর কি হয়ে যাবে, উল্টো দিকে হবে। অর্থাৎ কিরকম দেখো, কিন্তু দিক হচ্ছে কি, ডিরেকশনটা কি হচ্ছে 180 ডিগ্রি তাদের বিপরীত দিকে হবে। অর্থাৎ তুমি এই একটা ভেক্টর নিলে ধরে নাও এই সমান সমান ধরে নাও 5 মিটার পার সেকেন্ড নর্থ সাইডে নিলাম, নর্থ, ঠিক আছে। আর একটা বি একটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে দেখো 5 মিটার পার সেকেন্ড নিলাম সাউথ। দেখো মানটা কিন্তু আমার সমান আছে, সমান আছে না, এটা তো আমার ইউনিট, যাই হোক ইউনিট, দুটোর ক্ষেত্রে মান সমান আছে কিনা, 5 এই 5 এই 5, কিন্তু দেখো একটা নর্থ দিকে ছিল আর একটা সাউথ দিকে ছিল, একটা এইদিকে ছিল, তাদের মধ্যবর্তী কোণটা কত 180 ডিগ্রি, তাহলে এখানে উল্টো দিকে হয়ে গেল, তাহলে রোটেট হয়ে যাচ্ছে কিনা, জাস্ট ইনভার্স হয়ে যাচ্ছে কিনা, ওই জন্য এই ক্ষেত্রে বলা হয় a = মাইনাস b ভেক্টর বলা হয়, মাইনাস b ভেক্টর বলা হবে। ওটা আবার নেগেটিভ ভেক্টরের জন্য বলা হয় অনেক সময়, হ্যাঁ, বা নেগেটিভ ভেক্টর ইংলিশ মিডিয়ামে বই তোমরা নেগেটিভ ভেক্টরটি বেশি আলোচনা পাবে। তারপরে চলে আসে সমান্তরাল ভেক্টর। 3 নম্বর হচ্ছে কি, সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কখন হবে দেখো, সমান্তরাল ভেক্টর হচ্ছে তোমার যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে কাদের মধ্যে নিতে বলেছিলাম, যে ভেক্টর দুটোর পাদবিন্দু অর্থাৎ লেজ যে জায়গায় আছে সেই জায়গাটাকে তোমাকে কিন্তু দেখতে হবে কোনটা, তাদের মধ্যে এই দুটো ভেক্টর নিয়েছি দেখো, তাহলে এই দুটোর মধ্যে কোণের মান কত, θ = 0 ডিগ্রি আছে কিনা, কিংবা এটার উপরে তুমি আর একটা ভেক্টরকে নিতে পারো, তাও θ মান 0 ডিগ্রি হবে কিনা, তাহলে এদেরকে বলা হবে প্যারালাল ভেক্টর। কি বলা হবে, সমান্তরাল বা প্যারালাল ভেক্টর। আর অসমান্তরাল ভেক্টর কখন বলা হবে, যখন হচ্ছে তোমার অ্যান্টি প্যারালাল হচ্ছে, যখন θ = 180 ডিগ্রি যখন হবে তখন কিন্তু অ্যান্টি প্যারালাল ভেক্টর বলা হবে, ঠিক আছে। এবার চলে আসে যেটা আরো বেশি দরকার, কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয় ভেক্টর। মুছে দিই এটা, খুব ভালো মতো করতে হবে, তেমন হলে ভিডিওগুলো করা হচ্ছে মানে ভিডিও দেখলে শুধু হবে না, ভিডিওটাকে যখন নিবে দেখে খাতার মধ্যে কষবে, লিখে লিখে রাখবে, তারপরে বইটা খুলবে, বইটা খুলে পড়লে দেখবে তখন তোমার আর কোনো কঠিন মনে হচ্ছে না, হ্যাঁ। কেন তোমাকে ক্লাসে বা আমার এখানে যেখানে তোমাকে যখন বোঝানো হবে তখন কিন্তু জাস্ট বুঝে দেওয়া হবে,
তোমাকে যে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেটা মাথায় নিয়ে কিন্তু তোমাকে বইটা পড়তে হয়, যে কোথায় কিভাবে করতে হয়। ঠিক ওই জিনিসটাই এখন ভিডিওতে পাচ্ছ। এমন নয় যে তোমরা ভিডিওটা পাচ্ছ না ভিডিওটাই সব, এটা নয়, কিন্তু ভিডিওটা জাস্ট তোমাকে হেল্প করবে পাশে থেকে। মেন তোমাকে কিন্তু বইটা পড়তেই হবে, সঙ্গে ভিডিওটা দেখবে, তাহলে সুবিধা হবে। এবার চলে এসে হচ্ছে তোমার একরেখীয় ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। খালি ঘুরতে ঘুরতে যদি খালি শেষ হয়ে যায়। কোলিনিয়ার ভেক্টর, হ্যাঁ, কোলিনিয়ার ভেক্টর সেটা কি হচ্ছে দেখো, বা একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর কখন বলা হবে? দুই বা ততোধিক ভেক্টর তারা যদি একই রেখার উপর অবস্থান করে কিংবা তারা যদি সমান্তরাল হয়, তারা কিন্তু একমুখী বা বিপরীতমুখীও হতে পারে। কি হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর সমান্তরাল ভেক্টর, তারা একমুখী হোক কিংবা বিপরীতমুখী হোক, তখন তাদেরকে বলা হবে কি বলা হবে? তখন তাদেরকে বলা হবে একরেখীয় ভেক্টর। কিরকম উদাহরণ নিলে বুঝতে পারবে দেখো, একটা ভেক্টর নিলাম, উপরের দিকে নিলাম, একটা ভেক্টর নিলাম, ঠিক আছে, কিন্তু এদের মান কি সমান আছে? দেখো এটা দেখো ছোট আছে, এটা বড় আছে কিনা। যারা দুই বা একই রকম বা দুইটাও হতে পারে বা তিনটাও হতে পারে, তারা একমুখী হতে পারে বিপরীতমুখীও হতে পারে, কিন্তু তারা যদি কি হয় একই সরলরেখা বরাবর বিপরীতমুখী হয়, তখন তাদেরকে বলা হবে একরেখীয় ভেক্টর। অর্থাৎ এদিকে চলে গেল, এদিকে চলে আসলো, তখন বলা হবে। কিন্তু তুমি যদি বলো যে স্যার এখানে থাকলে কি হবে, না, অবশ্যই হবে। কারণ আমরা কি জানি ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারি, তাহলে তুমি এটাকে শিফট করে এখানে নিয়ে আসতে পারো কেন? অর্থাৎ একরেখীয় ভেক্টর বলা যাবে। এই তোমার সমান্তরাল ভেক্টরের মত তোমার যদি পরিষ্কার ধারণা হয় তাহলে এটা তুমি ভালো বুঝতে পারবে। তারপরে চলে আসে কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর বা একতলীয় ভেক্টর, লিখছে না লাল লালে দেখতে একটু অসুবিধা হবে মনে হয়। একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টর কিরকম? দুইটা বা তার বেশি ভেক্টর যদি একই তলের উপর অবস্থান করে, হ্যাঁ, তখন তাদেরকে বলা হবে একতলীয় ভেক্টর। যেমন তুমি যদি দুটো ভেক্টর নাও, দুটো ভেক্টর নিলে কিন্তু তারা সবসময়ের জন্যই, কিন্তু এখানে আবার দুটো জিনিস মনে রাখতে হবে। তোমার যদি দুটো ভেক্টর নাও, তাহলে দুটো ভেক্টর যেভাবেই রাখো না কেন একতলে চলে আসবে, একতলে। তুমি এটাকে এরকম করো একতলে, এটাকে এরকম করো আবার একতলেই আসছে, যেদিকে নিয়ে যাবে একতলেই সবসময় আসবে, তোমার একতলেই আসবে কিনা দেখবে, একই তলে পাচ্ছ কিনা, একই তলে পাচ্ছ, দেখো একই তলে। তুমি কি করলে কি, এটা এরকম ছিল, এবার এটাকে এদিকে নিয়ে চলে আসলে, তা দেখো এদিকে রেখে দাও, একতলে ভেক্টর পাচ্ছ। তুমি এটা কি করলে না, আবার এইরকম করবে, দেখো এরকম করছে ধরো, তাহলে দেখো একই তলে পড়ছে কিনা, একই তলে পড়ছে কিনা, দেখো বইয়ের তলে পড়ছে কিনা। অর্থাৎ যেদিকে দুটো রেখাকে দুটো ভেক্টরকে তুমি যেভাবে রাখো না কেন, তারা দুজন মিলে কিন্তু একটাই তল অতিক্রম করছে, তারা কিন্তু সবসময় যেন একতলীয় ভেক্টরই হচ্ছে। কিন্তু যখন তুমি তিনটে ভেক্টর নেবে তখন কিন্তু সমস্যাটা হয়ে যাবে। তিনটে ভেক্টরের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে দেখো, তাহলে এটা লেখা যায় অনেক সময় দেখো, যে দুটো ভেক্টর সবসময় একই তলে বর্তমান থাকে, কিন্তু তিনটে ভেক্টর সবসময় এক করে তলে নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। কিরকম দেখো, এই দুটো পেন নিয়েছি দেখো, একই তলে আছে, তার সঙ্গে একটা পেন নিয়েছি দেখো, একই তলে হচ্ছে কি, হচ্ছে না। এবার তুমি এখানে নিয়ে নাও, এইখানে নিয়ে নাও, দেখো
এগুলো সামনাসামনি থাকলে ভালো বোঝানো যায়। টেবিলের সূচালো দিকটা বোর্ডের সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম। তার মানে কি বোর্ডের তলে আছে, কিন্তু তুমি যখনই একটাকে তুলে এদিকে নিয়ে আসলে তাহলে কি একতলে থাকবে? আর একতলে থাকবে না। তার মানে কি বুঝতে পারছো যে তিনটে ভেক্টর সবসময় একই তলে নাও থাকতে পারে, একই তলে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আমরা কি কি দেখলাম? সমান ভেক্টর, যে যখন ভেক্টরগুলোর মান এবং দিক দুটোই সমান হবে। বিপরীত ভেক্টর, যখন ভেক্টর দুটির মান একই কিন্তু দিকটা হচ্ছে বিপরীত দিক হয়েছিল পরস্পর, তখন বিপরীত ভেক্টর বলা হয়েছিল, অর্থাৎ একটা অপরটা নেগেটিভ ভেক্টর বলা হয়েছিল। তারপরে কি বললাম? যে এক রেখীয় ভেক্টর তারা কি হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর পরস্পর সমান্তরাল হতে পারে কিংবা এক রেখায় থাকতে পারে, তাদের মান সমান হলেও হতে পারে, নাও হতে পারে। তারা হয় একমুখী হবে, না হলে বিপরীতমুখী হবে। তাদেরকে বলা হয়েছে একরেখীয় ভেক্টর। আর একটা কি বললাম? কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর আবার কি রকম বললাম? দুটো ভেক্টর যদি নাও তারা সব সময় কিন্তু তারা একতলীয় হবে, কিন্তু তিনটে বা তার বেশি যদি ভেক্টর নাও তারা কিন্তু একতলীয় হতেও পারে, নাও হতে পারে। তারপর চলে এসে তুমি ইউনিট ভেক্টর। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ইউনিট ভেক্টর। এটা ভালো মতো জানতে হবে। ইউনিট ভেক্টরকে বাংলায় বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর কোনটাকে বলবো দেখো? অর্থাৎ কোন একটা ভেক্টরের কেবলমাত্র দিকটা আছে নির্দিষ্ট দিকে, মানটা কিন্তু এক পাচ্ছ। কত পাচ্ছ? মান আছে, কিন্তু মানটা কত পেলে? এক পেলে, সেটাকে তুমি একক ভেক্টর বলবে। তাহলে এবং একক ভেক্টরকে লেখার একটা স্পেশাল নোটেশন ইউজ করা হয়, স্পেশাল সিম্বল। আমরা এমনি ভেক্টরকে কি বললাম? যদি এ একটা ভেক্টর থাকে এরকম লিখে দিলাম, কিন্তু তুমি এ ভেক্টরের মাথায় যদি এরকম ক্যাপ লাগিয়ে দাও তখন কিন্তু এটাকে কিন্তু একক ভেক্টর বলা হবে। কি বলা হবে? একক ভেক্টর বলা হবে। এটা হচ্ছে একক ভেক্টর। কালি ধরে নিয়ে যাওয়া। ঠিক আছে, কিনতে হবে আর কি। তাহলে একক ভেক্টর কি বললাম? একক ভেক্টরের মান কিন্তু এক হয়ে যাবে, কিন্তু দিক থাকবে। আর একক ভেক্টর কোন একটা ভেক্টরকে তুমি একক ভেক্টর কি করে বের করবে? আমরা কি দেখেছিলাম? কোন একটা ভেক্টর যদি এ হয়, তাহলে তার মানটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? মডুলাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটার একক ভেক্টর যদি এ ক্যাপ হয়, এ ক্যাপ, তাহলে কি পাবো আমি? এ ভেক্টর বাই মডুলাস অফ এ। অর্থাৎ কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে কি পাবে? ওই ভেক্টরে একক ভেক্টর তুমি পেয়ে যাবে। তাহলে একক ভেক্টর হয়ে গেল। এবার হচ্ছে দেখো আরেকটা ভেক্টর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। এটা ইম্পর্টেন্ট যখন দেখো, অর্থাৎ দুটো ভেক্টরে তুমি যখন রেজাল্টেন্ট পেলে বা লব্ধি পেলে, লব্ধি ব্যাপারটা একটু নতুন লাগছে, দেখবে কাল আরেকটা যখন ভিডিও পাবে যে আমরা ভেক্টরে যখন যোগ করব তখন কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। লব্ধি মানে রেজাল্টেন্ট, আর কি দুইজন তিনজন মিলে এক জায়গায় ধাক্কা মারলে সবাই মিলে যে ধাক্কাটা পেলে সেটা যে আমার রেজাল্ট, মানে কি সব মিলে যেটা পাবে সেটা রেজাল্টেন্ট, এরকম ব্যাপার আর কি। যে দুটো ভেক্টর তুমি যদি ক্রস প্রোডাক্ট নাও, যে ক্রস প্রোডাক্টটাও নতুন শুনতে হচ্ছে মানে দেখবে,
যে বীজগণিতের সাধারণ নিয়মের গুণ অনুযায়ী কিন্তু ভেক্টরের গুণ হবে না। ভেক্টরের গুণ কিন্তু দুরকম ভাবে হয়, একটাকে বলা হবে দেখবে ক্রস প্রোডাক্ট, একটা বলা হবে ডট প্রোডাক্ট। সেগুলোও আমরা পাবো পরের দিকে আলোচনা করব। তো দেখবে যে দুটো ভেক্টরের যখন এরকম ক্রস প্রোডাক্ট পাওয়া যাবে, ক্রস প্রোডাক্টের পরে দেখবে মানটা কিন্তু আমরা 0 পেয়ে যাব, কিন্তু ওর কিন্তু একটা অভিমুখ থাকবে। তাহলে কি নাল ভেক্টরের কি হচ্ছে, মান কিন্তু 0 হয়ে গেল, কিন্তু অভিমুখ একটা নির্দিষ্ট থেকে যাচ্ছে, এবং সেটা কিন্তু ইম্পর্টেন্স প্রচুর আছে ফিজিক্সে। সেটাকে বলা হবে নাল ভেক্টর। এগুলো পরে অ্যাপ্লিকেশন পোরশনে পরে ধীরে ধীরে পাবে, এখন না পেলে হায়ার ফিজিক্সে যখন যাবে তখন পাবে। বোঝা গেল? তাহলে নাল ভেক্টরে কি হচ্ছে, মান 0 হবে কিন্তু অভিমুখ থাকবে। এটা হয়ে গেল আমাদের নাল ভেক্টর। তাহলে ভেক্টরের প্রকারভেদ কিন্তু মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেল। এবার চলে আসবো আমরা হচ্ছে ভেক্টর সংযোজনের নিয়মের ক্ষেত্রে। আমরা প্রথম দিকে আলোচনা করলাম কি, যে ভেক্টরের সংযোজনের ক্ষেত্রে কিন্তু বীজগণিতের সাধারণ নিয়ম কিন্তু চলবে না। এখানে ভেক্টরের ক্ষেত্রে স্পেশালি কিছু নিয়ম থাকবে। সেই নিয়ম কয়টা হবে দেখো। ভেক্টর সংযোজনের ক্ষেত্রে 1 নম্বর পাবো আমরা ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল, ত্রিভুজ সূত্র। 2 নম্বর পাবো ভেক্টর দিকের সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। 3 নম্বর পাবো হচ্ছে বহুভুজ সূত্র। এই ভেক্টর দিকের কিন্তু আমরা 3টে সূত্র পাবো। 3টে সূত্র দিয়ে কিন্তু আমরা নির্ণয় করব। প্রথমে আমরা জিওমেট্রিক্যাল ওয়েতে করব, তারপরে অ্যানালাইটিক্যাল মেথডে যাব। জিওমেট্রিক্যাল হচ্ছে তোমার জ্যামিতিক ভাবে নির্ণয় করব, আর জ্যামিতিক ভাবে ছোট করে তারপরে গাণিতিক ভাবে প্রত্যেকটা আলোচনা করব। তো প্রথমে চলে আসে ত্রিভুজ সূত্র, তারপরে সামান্তরিক সূত্র যাব, তারপর লাস্টে বহুভুজ সূত্র যাব। প্রথমে তাহলে ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করি আমরা। দেখো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রের স্টেটমেন্টটা ভালো মতো খেয়াল করবে। ত্রিভুজ সূত্রের স্টেটমেন্টটা কি বলেছে দেখো। ত্রিভুজ সূত্রের স্টেটমেন্টটা বলেছে যে কোন একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহুকে যদি দুটি ভেক্টরের মান এবং দিকে প্রকাশ করা হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিকে প্রকাশ করবে। অর্থাৎ কিরকম, তুমি একটা ভেক্টর এদিকে নিলে, আর একটা ভেক্টর তুমি একই ক্রমে বলেছে, তার মানে কি তুমি এটাকে এরকম নিলে হবে? হবে না, কেন তুমি এইদিকে রোটেশনটা এদিকে যাচ্ছে যেহেতু, তাহলে এই রোটেশনে যেতে হবে তোমাকে, এই দিকে চলে গেলে তাহলে তাহলে ত্রিভুজের দুটো বাহু। এবার রেজাল্টেন্ট কোনটা, তুমি যদি এটা বিপরীত ক্রমে বাহু নাও, বিপরীত ক্রমে বাহু কোন দিকে যাবে, তাহলে এখান থেকে এই যাচ্ছে, এটার অভিমুখ কোন দিকে হবে? এই দিকে। তাহলে তুমি যদি এটাকে এ ভেক্টর দিয়ে প্রকাশ করো, এটাকে তুমি যদি বি ভেক্টর দিয়ে প্রকাশ করো, আর রেজাল্টেন্টটাকে তুমি যদি আর ভেক্টর দিয়ে প্রকাশ করো, তাহলে জ্যামিতিক ভাবে কি হবে? আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে প্রকাশ করো। এটা কিন্তু জ্যামিতিক ভাবে স্টেটমেন্টটা মনে রাখবে যে এই যে এটা তোমার যদি ওএবি ত্রিভুজ হয়, ওএবি ত্রিভুজ হয়, বা যার কিছু নাম দিতে পারো তুমি, ওএবি ত্রিভুজ যদি হয়, ওই বাহুটাকে দেখো এ ভেক্টরকে প্রকাশ করেছে কিনা, ওই বাহু হচ্ছে এ ভেক্টরকে প্রকাশ করেছে, তারপরে এবি বাহুটাকে দেখো বি ভেক্টরকে প্রকাশ করেছে, আর ওবি দেখো হচ্ছে রেজাল্টেন্ট, অর্থাৎ আমাকে আর ভেক্টরটাকে প্রকাশ করেছে। তাহলে কি এটা একই ক্রমে আছে, এই যে এই চলে গেল, এটা বিপরীত ক্রমে এইভাবে চলে গেল। তাহলে কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু
ওএ এবং এবি যদি দুটি ভেক্টরের মান এবং দিক দ্বারা প্রকাশ করে তাহলে বিপরীত ক্রমে ওই তৃতীয় বাহুটি হচ্ছে কি লব্ধির মান এবং দিকে প্রকাশ করবে। এটা হচ্ছে আমাদের জ্যামিতিক ভাবে। এবার তুমি যদি বলো তাহলে স্যার এই দুটো ভেক্টরের মধ্যে কোণের মানটা কোনটা আছে, তাহলে আমি কি বলেছিলাম যে কোনটা কি, তাহলে এই কোনটা আমার এই দুটো ভেক্টর তো আমার এ আর বি, এটা এদের মধ্যবর্তী কোণ কোনটা কি, এটা কি? অবশ্যই না। আমি কি বলেছিলাম যে ভেক্টরগুলো লেজের পোরশনে তোমাকে নিতে হবে। তাহলে তুমি এটাকে বাড়াই দাও, দিকে দিকটা মুছে দিই। আজকে মনে হয় চলবে না বেশি, কালি শেষ হয়ে গেল। এটা বাড়িয়ে দাও। তাহলে এটা তো আমার এই ভেক্টর আছে, তাহলে এই যে এদিকে দিক এটাকে ডটেড লাইন দাও, হ্যাঁ তাহলে ভালো হবে। ডটেড লাইন দাও, এই ডটেড এমন দিন কালি শেষ হয়েছে আমি খেয়াল করি। আচ্ছা আজকের দিন এরকম ছিল, এরকমই ছিল। কালি আছে ভরা হয়নি, কালি ভরতে অনেকটা সময় লেগে যাবে, ফুটো করা যায়। তাহলে কি হচ্ছে দেখো, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। এটাকে তুমি যদি আলফা বলো তাহলে এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে আমার ত্রিভুজ সূত্র পরিষ্কার হয়ে গেল। এবার সামান্তরিক সূত্রটা কিরকম হবে দেখো, আমি গাণিতিক বিশ্লেষণটা পরে করাবো। সামান্তরিক সূত্র দেখো, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি হবে দেখো, সামান্তরিক সূত্র বলেছে কি যে তুমি একটা সামান্তরিক নাও, তার দুটো সন্নিহিত বাহু, এখানে মূলবিন্দু ধরে নাও, এটা এ, এটা আমার সামান্তরিক। এটা বি। দুটো সন্নিহিত বাহু কোনটা দেখো, ওএ আর ওবি। এই দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে, এটা যদি এ ভেক্টরকে প্রকাশ করে, এটা যদি বি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুতে, সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দু কোনটা, ও বিন্দু, ও বিন্দুতে অঙ্কিত কর্ণ, এই যে কর্ণটা আছে না, এই কর্ণটা নয় কিন্তু, দুটো সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুতে অঙ্কিত কর্ণটাই হচ্ছে এই ভেক্টর দ্বয়ের লব্ধিকে প্রকাশ করবে। আর ইকুয়াল টু ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে সামান্তরিক সূত্রটা কি দেখছি দেখো, যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিকে প্রকাশ করে, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দুতে অঙ্কিত কর্ণটি কি হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিকে প্রকাশ করবে। এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। তারপরে চলে যাব আমরা বহুভুজ সূত্রে। তো বহুভুজ সূত্রের আগে আমরা ত্রিভুজ সূত্রটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে নিই, তাহলে সামান্তরিক সূত্র তারপরে যাব। কেননা ত্রিভুজ সূত্র তুমি যদি বুঝে যাও অটোমেটিক তুমি সামান্তরিক সূত্র বুঝে যাবে। কেননা আমরা কি বলেছিলাম, একদম প্রথম দিকে আলোচনা করেছিলাম, দেখবে যে ভেক্টরকে তুমি প্যারালালি শিফট করতে পারবে, অর্থাৎ সমান ভেক্টর হয়ে যায়। তাহলে এই ভেক্টরটার সঙ্গে এই বাহুটা সমান, সামান্তরিক এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হয় কিনা,
এটা যদি তোমার ধরো সি নাম দাও, তাহলে এখানে কি ওবি সমান্তরাল এসি আছে আমার, তাহলে এটা যদি মান বি হয় তাহলে এটারও মান বি হবে। সমান এবং সমান্তরাল হয় কিনা, তাহলে এই ভেক্টরটা এই ভেক্টরটা কি সমান হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে আবার তুমি ত্রিভুজের সূত্র লাগিয়ে দিতে পারবে। ওই জন্য আমরা ত্রিভুজের সূত্রটাকে ভালো মতো বুঝবো আগে, তাহলে সামগ্রিক সূত্রটা তুমি নিজে থেকে করতে পারবে। তাহলে ত্রিভুজের সূত্র আমরা কিভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করি। তুমি কি করলে, এটা তো আমার এ আছে, এখান থেকে ওই বাহুটার বর্ধিত করে দাও, বর্ধিত করে ধরে নাও এই জায়গায় বি চলে এসেছে, ধরে নাও বি থেকে ডি এর উপরে এখানে লম্ব টেনে দিয়েছ, তাহলে কি কোণ ওডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল আমার। লম্ব টেনেছি বিডিটা, বিডিটাকে কার উপর লম্ব টেনেছি, বর্ধিত ওডি কিনা, ওডির উপর লম্ব টেনে দিয়েছি। তাহলে আমাকে এইটা মান বের করতে, ওবির মান বের করতে হবে। তাহলে তুমি দেখো ওবি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার লিখতে পারো কিনা। দেখো এটা তো আমার 90 ডিগ্রি, তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করলে কি, ধরুন ভূমি স্কয়ার লম্ব স্কয়ার করলে কি অতিভুজ স্কয়ার পাই কিনা, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা পিথাগোরাসের নিয়ম অনুযায়ী করছি। তাহলে সমান সমান দেখো ওডিটাকে আবার কি লিখে যায়, দেখো ওএ প্লাস এডি লিখতে পারো, পারো না, ওএ প্লাস এডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার আমার থেকে গেল। এটাকে ভাঙো, ওএ স্কয়ার প্লাস 2ওএ ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার। তাহলে আমরা কি দেখছি, দেখো আবার এডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার, এই যে এডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার ত্রিভুজ এডিবি তে, দেখো এডিবি তে, এডিবি এই ত্রিভুজটার মধ্যে দেখো এডিবি ত্রিভুজের মধ্যে দেখো এডি স্কয়ার আর ডিবি স্কয়ার করো, তাহলে কি এডি স্কয়ার পাবে কিনা, এবি স্কয়ার পাবে কিনা। ত্রিভুজ এখানে লিখে দিচ্ছি, দেখো ত্রিভুজ এডিবি তে এডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার সমান সমান ডিবি স্কয়ার হবে, অতিভুজ হবে কিনা, এবিটা অতিভুজ হয়ে আছে কিনা, এটা 90 ডিগ্রি আমার। তাহলে ওএ স্কয়ার প্লাস এই দুটো মিলে আমি কি পেলাম, এবি স্কয়ার লিখে দিলাম, এবি স্কয়ার প্লাস 2ওএ ইনটু এডি। এখানে দেখো ওএ এর মান আমরা জানি, ওএ সমান সমান কি লিখেছিলাম আমরা, এ ভেক্টর, এবি সমান সমান হচ্ছে দেখবে বি ভেক্টর, আর ওবি সমান সমান আমার হচ্ছে আর ভেক্টর। তাহলে ওএ এর মান আমরা দেখো এ জানি, এবি এর মানও আমরা বি জানি, ওএ এর মান জানি, কিন্তু এডি এর মানটা কি আমরা জানি, জানি না। এডিটাকে নিয়ে আমার সমস্যা। আবার এই কোণটা আমার কিন্তু আলফা আছে, এটা আমার জানা আছে। তাহলে আমাকে অজানা মান নয়, এটাকে জানা মানের মধ্যে নিয়ে আসতে হবে। আমি কি করলাম, দেখো ওএ স্কয়ার বাবু একটু পরে এখানে, আচ্ছা ওএ স্কয়ার তাহলে কি দেখো ওএ স্কয়ার 2ওএ এডি, এডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার ইকুয়াল টু, তো আমরা এবি স্কয়ার পেয়ে গেছি। তাহলে থাকলে হচ্ছে আমার 2 ইনটু ওএ ইনটু এডি। এবার এখানে কিন্তু ওএ এর মানটা আমি জানি না, কিন্তু এডির মানটা কিন্তু এখানে আমার জানা নেই। তাহলে কি করব, আমি তো মান নির্ণয় করছি না, এখানে ওবির মানও জানা আছে, ওএর মানও জানা আছে, এবির মানও জানা আছে, কিন্তু আমার অজানা মান হচ্ছে তোমার এডিটা।
কি করব সেটাকে দেখো ওএ স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস 2ওএ থেকে গেল কিন্তু এডি বাই ডিবি যোগ করে নিলাম। এডি বাই না সরি এডি বাই এবি গেল, এডি বাই এবি আমি যোগ করে নিলাম কারণ আমার এবির মানটা আমার জানা আছে। তাহলে এখানে যেহেতু যোগ করে নিয়েছি তাহলে আবার এখানে এবি মান নিয়ে দিই। তাহলে দেখো সমান সমান দেখো আসছে নিশ্চয় ওএ স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ওএ মানে এ, এবি মানে বি, আর এডি বাই এবি দেখো এডি বাই এবি তার মানে কি এটা যদি আমার আলফা হয় এটা আমার তো 90 ডিগ্রি, এটা তো আমার 90 ডিগ্রি, তাহলে কি ভূমি বা ত্রিভুজ এডি বাই এবি সমান সমান কি হচ্ছে cos আলফা আসছে কিনা আসছে, তাহলে 2ab cos অফ আলফা। আর ওবি স্কয়ার মানে কি ওবি স্কয়ার মানে এখানে হচ্ছে আর স্কয়ার। তাহলে আমরা গাণিতিক এটা হচ্ছে আমাদের গাণিতিক পদ্ধতিতে, তাহলে গাণিতিক পদ্ধতিতে মানটা কি পেলাম দেখো মানটা পেলাম দেখো আর স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos অফ। তাহলে দুটো ভেক্টর আমরা এডিশন ত্রিভুজ সূত্র অনুযায়ী বের করে দিলাম। দুটো ভেক্টর এ আর বি তোমাকে দেওয়া থাকলো, তুমি ত্রিভুজে তাই এ আর বি কে তুমি আঁকলে, এখানে সেটাকে তুমি এ বিন্দু এ ভেক্টরের প্রাথমিক বিন্দু আর বি বিন্দু বি ভেক্টরের একদম শেষ বিন্দু যোগ করে দাও, যোগ করে দিলে একটা ত্রিভুজ পেয়ে যাবে। সেই ত্রিভুজের অনুযায়ী সেই ত্রিভুজের সেই ফর্মুলায় কোন কোনগুলো মেপে নিয়ে তুমি এখানে বসিয়ে দাও, ওই মানটা পেয়ে যাবে। মান তো আমি লব্ধি ভেক্টরের মানটা তো আমি পেয়ে গেলাম। আমাদের জ্যামিতিক পদ্ধতিতে কি ছিল, জ্যামিতিক পদ্ধতিতে ছিল আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ ওবি ভেক্টর সমান সমান ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। তাহলে আমার মানটা কিন্তু আমি আর এর মানটা আমি বের করে ফেলেছি, এই দেখো। তাহলে আর ইকুয়াল হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা মান আমরা বের করে ফেলেছি। দিকটা কি করে বের করব, দিকটা বের করার সময় তুমি ধরে নাও কার সঙ্গে দিকটা বের করবে, আমি ধরে নাও লব্ধি বের করতে আমার এটা, আমি ধরে নাও এই থিটাটাকে বের করছি, এইটা এই থিটাটা ধরলাম। তাহলে তুমি যদি tan থিটা বের করে দাও ওখান থেকে, tan থিটা সমান সমান এটা 90 ডিগ্রি কোন ত্রিভুজ, আবার এই ত্রিভুজটাই নেবে কিন্তু ও ডি বি ত্রিভুজ নেবে কিন্তু। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি মানে কি হচ্ছে দেখো বিডি বাই বা ডিবি লিখছি, দেখো ডিবি লিখি ডিবি বাই ওডি। আবার সমস্যা দেখো কেন ডিবির মান আমরা জানি না, তাহলে ডিবিটাকে কি করলে তবে এখানে ডিবি বাই এবি যোগ করে নিলাম, নিচে আবার এবি এখানে করে দিয়েছি ডিভাইডেড বাই ওডি কে আবার কি লেখা যায় ওএ প্লাস এডি লেখা যায়। ও এর মান জানি, আবার এডির মানটা আমরা জানি না, আমাকে এডিকে আবার এরকম ভাবে নিয়ে আসতে হবে আমাকে। তাহলে কি আছে উপরে ডিবি বাই এবি মানে কি হচ্ছে দেখো ডিবি বাই এবি, আচ্ছা আরেকটা লাইন লিখে ডিবি বাই এবি ইনটু এবি নিচে ওএ প্লাস এডি মানে এডি বাই এবি ইনটু এবি। ঠিক আছে, এবার এখানে চলে এসো সমান সমান দেখো ডিবি বাই এবি করে এই ত্রিভুজটা নয়, এবার তুমি ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা নাও, ত্রিভুজ এ ডিবি ত্রিভুজটা নাও, এ ডিবি ত্রিভুজটা থাকা হবে, এ ডিবি ত্রিভুজ এই ত্রিভুজটা তুমি থাকা না, এর এই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এই ডিবি ত্রিভুজের ক্ষেত্রে তুমি এই আলফা কোণের সাপেক্ষে নাও, কারণ আলফা কোণটা আমার মান জানা আছে। তাহলে এডি বাই এবি করো, ডিবি বাই এবি ডিবি বাই এবি মানে লম্ব বাই ত্রিভুজ, তাহলে কি হচ্ছে
এটা হচ্ছে sin আলফা, আর ab এর মান হচ্ছে আমার জানা আছে, ab এর মান b জানা আছে, তাহলে b sin আলফা, b sin আলফা। আর o এর মান জানা আছে a প্লাস ab মানে আবার b, আর pd বাই ab মানে কি পেয়েছিলাম আমরা cos আলফা, তাহলে b cos আলফা। এটা হচ্ছে আমার tan থিটা সমান সমান বেরোলো, tan থিটা সমান সমান বেরোলো। এবার তোমরা যেগুলো থিটা কোণটা কার সঙ্গে নিয়েছো, থিটা কোণটা নেওয়া হয়েছে কিন্তু AD এর সঙ্গে নেওয়া হয়েছে, কিন্তু দেখো এই যে AD এর সঙ্গে থিটা কোণটাকে নিয়েছো, তুমি কিন্তু BD এর সঙ্গে নাওনি, কিন্তু এটা মনে রাখতে হবে। থিটা কোণটা কার সঙ্গে আছে, OD এর সঙ্গে, অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরের কোণের মানটা আমরা বের করেছি। এই ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর আর থিটা কোণ করে আছে সেই কোণটাকে বের করেছি, ঠিক আছে। এইটুকুই একটু মনে রাখবে ভালো মতো, এটা হচ্ছে উন্মুখ নির্ণয় করার নিয়ম। আর স্পেশাল কেস কিছু থাকে, দেখো স্পেশাল কেসগুলো কিরকম, এখানে স্পেশাল কেসগুলো দেখো আমরা কি পেয়েছি, দেখো r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা পেয়েছি। এক নম্বর কেস দেখো, তুমি আলফার মান তুমি 0 ডিগ্রি করে দাও, অর্থাৎ a আর b এর মধ্যবর্তী কোনো কোণ নাই, অর্থাৎ a ভেক্টর এদিকে গেল, b ভেক্টর এদিকে চলে গেল, তাহলে তখন কি হবে, r স্কয়ার ইকুয়াল টু কত হবে, তখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cos 0 মান 1 প্লাস 2ab সমান কত পাচ্ছ, a প্লাস b পাবে না r এর মান, অর্থাৎ লব্ধি ভেক্টরটা তখন কিন্তু প্লাস মাইনাস a প্লাস b পাবে, ঠিক আছে। এবার আলফা একে যদি তোমার 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে কত, আলফা একে 180 ডিগ্রি হলে cos আলফা ইকুয়াল টু হচ্ছে তোমার cos আলফা ইকুয়াল টু হচ্ছে তোমার -1, তাহলে কি হবে দেখো, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab চলে আসবে, দেখবে cos আলফার মান বসিয়ে দাও এখানে -1, তাহলে -2ab, তাহলে কি r স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার, তাহলে r ইকুয়াল টু প্লাস মাইনাস b পাচ্ছ, ঠিক আছে। এবার তুমি যদি 3 নম্বর কেস ভাবো, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ a ভেক্টর অর্থাৎ প্রথমটা ক্ষেত্রে হয় এরকম গিয়েছিল দুটোই, তাই না, একই দিকে গিয়েছিল 0 ডিগ্রি, আর দ্বিতীয়টা ক্ষেত্রে একটা এদিকে গেল একটা এদিকে গেল, বুঝতে পারছো, এটা a ভেক্টর দিকে যদি যায়, b ভেক্টর দিকে যদি যায়, এটা a এটা b, এটা বলেছে কি আলফা ইকুয়াল টু 90 মানে a ভেক্টর এদিকে গেল আর b ভেক্টর এইদিকে খাড়া ভাবে চলে যাচ্ছে, b ভেক্টর 90 ডিগ্রি, তখন কি হচ্ছে দেখো, তখন হচ্ছে r স্কয়ার ইকুয়াল টু, তাহলে cos 90 মান কত হয়, 0 হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 0, তাহলে r ইকুয়াল টু প্লাস মাইনাস √a স্কয়ার প্লাস b স্কয়ার পাচ্ছি। এগুলো সব স্পেশাল কেস, এগুলো সব অঙ্ক করতে করতে সব আরো সব এক্সপার্ট হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এই ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে দেখবে tan থিটা মান তখন দেখবে b বাই a আসবে, তাই না, এই যে এখানে বসিয়ে দাও আলফার মানটা তখন 90 ডিগ্রি, তো মানে কি 90 ডিগ্রি বসাও এখানে, tan থিটা ইকুয়াল টু sin 90 1 আর cos 90 0, তাহলে কি আসবে, tan থিটা ইকুয়াল টু b বাই a আসবে। সবগুলো ক্ষেত্রে বের করা যাবে, এগুলো ক্ষেত্রে বের করা যাবে, জটিল হবে হিসাব, কোনো সমস্যা নেই। ত্রিভুজ সূত্র তাহলে শেষ। এরপর দিন আমরা সামুদ্রিক সূত্রটা আলোচনা করব না, জাস্ট সামুদ্রিক সূত্র দেখবে লিখে দিলাম, সামুদ্রিক সূত্রটা ত্রিভুজ সূত্র থেকেই চলে আসে, একটুখানি বলে দিয়ে তারপর বহু সূত্র, তারপর আরো একটু ভিতরে চলে যাবো, আরো আলোচনা আছে যেগুলো। আজকে এইটুকুই থাক।